মুম্বাইয়ের আকাশচুম্বী অট্টালিকার কাঁচের দেয়ালে যখন সূর্যাস্তের শেষ আভা এসে পড়ে তখন নিচতলার ফুটপাতে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের জীবনকে উপর থেকে কেবল ছোট ছোট বিন্দুর মতো দেখায়। ক্ষমতার মদমত্ততায় অন্ধ হয়ে কেউ কেউ ভুলেই যায় যে এই বিন্দুগুলোই একদিন সিন্ধু হয়ে আছড়ে পড়তে পারে ভাগ্যের বেলাভূমিতে। আজকের কাহিনী সেই অহংকারী আভিজাত্যের এবং এক অপরাজেয় আত্মসম্মানের, যেখানে একটি অবজ্ঞার ডাব বিক্রির মুহূর্ত কিভাবে কয়েক বছর পর কোটি টাকার ডিল টেবিলের ভাগ্যবিধাতা হয়ে দাঁড়ায় তা মানবতাকে এক স্তব্ধ করা শিক্ষা দেয়। এটি কেবল একটি পরিবর্তন নয়, এটি সময়ের সেই অমোঘ বিচার যা প্রতিটি মানুষকে তার কর্মের দর্পণে নিজের আসল চেহারা চিনিয়ে দেয়। মুম্বাই শহরের সবচেয়ে অভিজাত এলাকায় দাঁড়িয়েছিল একটি বিশাল ঝলমলে প্রাসাদ, যার নাম ছিল চৌধুরী স্কাইভিউ। সেই প্রাসাদের সবচেয়ে ওপরের তলায় দাঁড়িয়েছিল ইশিকা চৌধুরী, যার নজর ছিল পুরো শহরের ওপর এবং মাথায় ছিল তার পরবর্তী সিদ্ধান্তের চিন্তা। ইশিকা চৌধুরী, চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজের মালকিন, এমন একটি নাম যা বড় বড় ব্যবসায়ীদেরও ভাবতে বাধ্য করে দিত। তার হাতে ছিল ট্যাবলেট যেখানে কোটি কোটি টাকার ডিল চলছিল এবং সে বিরতিহীনভাবে তার টিমকে আদেশ দিয়ে যাচ্ছিল। সে বলল, এই প্রজেক্টটি আজই ক্লোজ করো, আমাদের অপেক্ষা করা পছন্দ নয়। তার কণ্ঠে ছিল পূর্ণ কর্তৃত্ব। ইশিকা ছোটবেলা থেকেই বিলাসিতায় বড় হয়েছে। সে কখনো অভাব দেখেনি এবং অপেক্ষাও শেখেনি। তার বাবা অমর চৌধুরী ছিলেন একজন বিশাল ব্যবসায়ী, যার নামই বাজারের শক্তি হিসাবে চলত। বিদেশে পড়াশোনা, অভিজাতদের মাঝে থাকা এবং সব জায়গায় ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া, এসবই তার অভ্যেসে পরিণত হয়েছিল। ধীরে ধীরে তার মনে এই ধারণা তৈরি হলো যে টাকাই মানুষের আসল মূল্য নির্ধারণ করে এবং যার কাছে টাকা নেই তার কোনো গুরুত্ব নেই। চৌধুরী গ্লোবাল এন্টারপ্রাইজ এমন এক কোম্পানি ছিল যার প্রজেক্ট দেশ বিদেশে চলত এবং হাজার হাজার মানুষ সেখানে কাজ করত। প্রতিটি বড় সিদ্ধান্ত ইশিকা নিত এবং তার এক কথায় পুরো সিস্টেম বদলে যেত। কিন্তু সময় সবসময় একরকম থাকে না এবং কখনো কখনো সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকেও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিছু মাস ধরে কোম্পানিতে সমস্যা বাড়তে শুরু করেছিল এবং পরিস্থিতি ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একটি বড় প্রজেক্ট আটকে গেল, একটি আন্তর্জাতিক ডিল হাতছাড়া হয়ে গেল এবং বাজারে চাপ বাড়তে লাগল। কোম্পানির গ্রাফ নিচের দিকে নামতে শুরু করল এবং প্রথমবার ইশিকা উপলব্ধি করল যে সবকিছু সবসময় সহজ থাকে না। ইশিকা তার অফিসে বসে রিপোর্ট দেখছিল। তার মুখে সামান্য উদ্বেগের ছাপ ছিল, কিন্তু আত্মবিশ্বাস তখনও অটুট ছিল। সে মৃদুস্বরে বলল, এই পতন বেশি দিন চলবে না, আমরা আবার শীর্ষে ফিরব। তার চোখে জেদ স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন তার একটি বড় ডিল দরকার ছিল যা কোম্পানিকে আবার দাঁড় করাতে পারে এবং তার ভাবমূর্তি রক্ষা করতে পারে। সেই ডিলের নাম ছিল এপেক্স ইন্টারন্যাশনাল, যা দ্রুত বাজারে নিজের জায়গা করে নিচ্ছিল। এই কোম্পানির সিইও ছিলেন এমন একজন মানুষ যিনি হঠাৎ উদিত হয়েছিলেন এবং সবার কাছে একটি রহস্য হয়েছিলেন। তার সম্পর্কে বেশি তথ্য কারো কাছেই ছিল না, কিন্তু তার প্রতিটি কৌশল সফল হতো এবং মানুষ তার প্রশংসা করত। ইশিকা দেরি না করে সিদ্ধান্ত নিল যে এই ডিল তার যেভাবেই হোক চাই। সে তার টিমকে নির্দেশ দিল এবং নিজে মিটিংয়ের জন্য যাওয়ার সিদ্ধান্ত নিল। কিছুক্ষণের মধ্যেই সে তার লাক্সারি গাড়িতে বসল এবং গাড়ি দ্রুত মুম্বাইয়ের রাস্তায় এগিয়ে চলল। শহর তার নিজস্ব গতিতে চলছিল, সবাই ছুটছিল এবং জীবন প্রতিটি মোড়ে নতুন কিছু দেখাচ্ছিল। সেই ভিড়ের মাঝে একটি ছেলে দাঁড়িয়েছিল যে ডাব বিক্রি করছিল এবং নিজের কাজে পূর্ণ সততার সঙ্গে নিয়োজিত ছিল। তার নাম ছিল নিলয় শর্মা। যে সাধারণ পোশাকে ছিল, কিন্তু তার চোখে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। নিলয় গ্রাম থেকে এসেছিল, যেখানে তার বাবা চাষবাস করতেন এবং মা ঘর সামলাতেন। ঘর ছোট ছিল, সাধ্য কম ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় এবং তার সংকল্প ছিল দৃঢ়। সে দিনে ডাব বিক্রি করত এবং অবসর সময়ে পড়াশোনা করত, কারণ সে তার জীবন বদলাতে চেয়েছিল। তার মনে একটাই স্বপ্ন ছিল যে একদিন সেও কোনো বড় কোম্পানির শীর্ষ কর্মকর্তা হবে। তখনই একটি চকচকে কালো গাড়ি তার সামনে এসে থামল এবং পরিবেশ হঠাৎ বদলে গেল। গাড়ির দরজা খুলল এবং বেরিয়ে এলো ইশিকা চৌধুরী, তার পূর্ণ দাপট ও আত্মবিশ্বাসের সঙ্গে। সে সরাসরি নিলয়ের কাছে গিয়ে বলল, একটি ডাব দাও। তার কণ্ঠে ছিল সেই আদেশ দেওয়ার ভঙ্গি। নিলয় শান্ত হয়ে ডাব দিল এবং কিছু না বলে দাঁড়িয়ে থাকল, যেন সে সব কিছু বুঝতে পারছে। ইশিকা আয়েশ করে ডাব খেল এবং শেষ হতেই সে টাকা না দিয়ে চলে যেতে লাগল। নিলয় মৃদু স্বরে বলল, ম্যাডাম টাকাটা দিন। আর এখান থেকেই কাহিনী আসল মোড় নিতে শুরু করল। ইশিকা চৌধুরী সেখানেই থেমে গেল।
সে ধীরে ধীরে পেছনে ফিরে নিলয়ের দিকে তাকালো, যেন কেউ প্রথমবার তাকে বাধা দেওয়ার সাহস দেখালো। তার চোখে ছিল হালকা রাগ এবং মুখে সেই পুরনো অহংকার স্পষ্ট দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে নিলয়ের কাছে ফিরে এলো এবং তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে মৃদু হাসল। সে বলল, তোমরা যতটুকু পাও তাতেই খুশি থাকতে শেখো, বেশি কথা বলা ভালো নয়। তার কণ্ঠস্বর ধীর ছিল, কিন্তু তাতে স্পষ্ট অপমান মিশেছিল, যা সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষ অনুভব করল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো চুপ হয়ে গেল, কেউ কিছু বলল না, কিন্তু সবার নজর ওদিকেই আটকে গেল। নিলয় এক মুহূর্তের জন্য সবাইকে দেখল, তারপর নিজের দৃষ্টি ইশিকার দিকে নিবদ্ধ করল এবং একেবারে শান্তভাবে দাঁড়িয়ে থাকল। সে পুনরায় ধীরে ধীরে বলল, ম্যাডাম, এটা আমার কাজ এবং এর পারিশ্রমিক নেওয়া আমার অধিকার। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, ছিল শুধু সত্য, যা সরাসরি শ্রোতার মনের গভীরে পৌঁছে যায়। ইশিকা এই কথাটি পছন্দ করল না। সে সামান্য মাথা নিচু করে হাসতে হাসতে বলল, তুমি জানো তুমি কার সঙ্গে কথা বলছো? তার মুখে ছিল সেই একই অ্যাটিটিউড, যা সব সময় তাকে বাকিদের চেয়ে আলাদা করে রাখত। নিলয় ঘাবড়ে না গিয়ে জবাব দিল, আমি শুধু আমার গ্রাহকের সঙ্গে কথা বলছি এবং আমি আমার কাজের পাওনা চাই। এটি শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোক একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ এই জবাব ছিল প্রত্যাশার বাইরে। ইশিকা তার ঘড়ি দেখল, যেন তার সময় অত্যন্ত মূল্যবান এবং এসব তার কাছে অর্থহীন। তারপর সে ব্যাগ থেকে টাকা বের না করে হালকা হাত নেড়ে ইশারা করল, যেন কথা শেষ হয়ে গেছে। সে বলল, তোমার যোগ্যতা ততটুকুই যতটুকু তুমি পাচ্ছ, তার চেয়ে বেশির আশা করো না। তার এই কথা বাতাসে এমনভাবে প্রতিধ্বনিত হলো যেন কেউ জেনে শুনে কারোর আত্মসম্মানে আঘাত করল। নিলয় কয়েক সেকেন্ড চুপ থাকল। সে কোনো তাড়াহুড়ো দেখালো না বা কণ্ঠস্বর উঁচু করল না। তারপর সে ধীরে ধীরে এক কদম এগিয়ে সরাসরি ইশিকার চোখের দিকে তাকালো। সে বলল, আজ আপনি আমার মূল্য দেননি, কিন্তু একদিন এমন আসবে যখন আমি আমার মূল্য নিজেই নির্ধারণ করব। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু তাতে এমন এক আত্মবিশ্বাস ছিল যা সরাসরি হৃদয়ে পৌঁছায়। ইশিকা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল, কারণ সে এই জবাব আশা করেনি। কিন্তু পরের মুহূর্তেই সে হালকা হাসি দিয়ে নিজের গাড়ির দিকে পা বাড়ালো। সে কিছু না বলে গাড়িতে বসল এবং দরজা বন্ধ হতেই গাড়ি দ্রুত এগিয়ে চলল। পেছনে দাঁড়িয়ে থাকা নিলয় তাকে চলে যেতে দেখছিল, কিন্তু তার মুখে কোনো অনুশোচনা ছিল না। আশেপাশের মানুষ ধীরে ধীরে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, যেন কিছুই হয়নি। কিন্তু পরিবেশ বদলে গিয়েছিল। নিলয় দীর্ঘশ্বাস ফেলল এবং পুনরায় নিজের ডাবের ঝুড়ি ঠিক করে কাজে মন দিল। কিন্তু তার মনে সেই মুহূর্তটি বারবার ঘুরপাক খাচ্ছিল এবং প্রতিবার তার ভেতরকার শক্তি আরও দৃঢ় হচ্ছিল। সে নিজেকে বলল, এখন থামা চলবে না, এখন বড় কিছু করতে হবে। আর এই চিন্তা তার ভেতরে আগুনের মতো জ্বলে উঠল। সেই দিনের পর নিলয় তার সময়ের প্রতিটি মুহূর্ত বদলে ফেলল। সে প্রতিটি মিনিটের সঠিক ব্যবহার করতে শুরু করল। সে শুধু কাজ করছিল না, সে তার ভবিষ্যৎ নির্মাণ করছিল এবং প্রতিদিন নিজেকে আরও উন্নত করছিল। দিনে সে আগের মতোই ডাব বিক্রি করত, কিন্তু এখন সে প্রতিটি গ্রাহককে আলাদা নজরে দেখত। সে বোঝার চেষ্টা করত কে কিভাবে চিন্তা করে এবং কিভাবে মানুষ সিদ্ধান্ত নেয়, আর এটাই ছিল তার শিক্ষা। অবসর সময়ে সে মোবাইলে ব্যবসার ভিডিও দেখত এবং নতুন নতুন বিষয়ে বোঝার চেষ্টা করত। সে নোট তৈরি করত, ভাবত এবং নিজের বুদ্ধিকে প্রতিদিন আরও শানিত করে তুলছিল। ধীরে ধীরে তার চিন্তা বদলাতে লাগল এবং তার দৃষ্টিভঙ্গিও বড় হতে থাকল। এখন সে শুধু ডাব বিক্রেতা ছেলে ছিল না, সে নিজের ভেতরে এক নতুন মানুষ তৈরি করছিল। কয়েক মাস পর সে একটি ছোট কোম্পানিতে কাজ করার সুযোগ পেল, যেখানে সে খুব সামান্য টাকা পেত। কিন্তু নিলয় দ্বিতীয়বার চিন্তা না করে সেই সুযোগ লুফে নিল, কারণ সে জানত এটাই শুরু। সে সেখানে প্রতিটি কাজ শিখত, প্রতিটি ভুল থেকে শিক্ষা নিত এবং প্রতিদিন নিজেকে প্রমাণ করত। মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করল, কারণ সে ছিল আলাদা এবং তার কাজই কথা বলত। অন্যদিকে ইশিকা চৌধুরীর কোম্পানির অবস্থা আরও খারাপ হতে লাগল। প্রতিদিন নতুন নতুন সমস্যা সামনে আসছিল এবং চাপ ক্রমাগত বাড়ছিল। এখন তার হাতে সময় খুব কম ছিল এবং প্রত্যাশা ছিল শুধুমাত্র এপেক্স ইন্টারন্যাশনালের সঙ্গে ডিল। সে বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি যে সে কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, যা তার জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়াবে। একই সময়ে নিলয় শর্মা তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছিল, যেখানে প্রতিদিন তার জন্য একটি নতুন পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। নিলয় এখন শুধু কঠোর পরিশ্রম করছিল না, সে সব কিছু বুঝে এগিয়ে যাচ্ছিল এবং প্রতিটি ভুল থেকে শিক্ষা নিচ্ছিল। যে ছোট কোম্পানিতে সে কাজ শুরু করেছিল, সেখানেই সে নিজের মেধা ও ধৈর্য দিয়ে সবার নজর কাড়তে শুরু করল। সে প্রতিটি মিটিংয়ে চুপ থাকত, কিন্তু যখন কথা বলতো তখন সরাসরি মূল বিষয়ে কথা বলতো এবং তার কথায় দম থাকত। ধীরে ধীরে তার সিনিয়ররা তাকে গুরুত্ব দিতে শুরু করল, কারণ সে শুধু কাজ করত না, কাজটা বুঝত।
কয়েক মাসের মধ্যেই সে একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার সুযোগ পেল, যা কোম্পানির জন্য ছিল অত্যন্ত জরুরি। এই প্রজেক্টটি কয়েকবার ব্যর্থ হয়েছিল এবং এখন শেষবারের মতো চেষ্টা করা হচ্ছিল। সবাই নিজ নিজ পদ্ধতিতে কাজ করছিল, কিন্তু কেউ সঠিক দিশা খুঁজে পাচ্ছিল না। তখনই নিলয় প্রথমবার এগিয়ে এসে নিজের মতামত প্রকাশ করল এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে তার রণকৌশল বুঝিয়ে বলল। তার কথা শুনে প্রথমে মানুষ অবাক হলো, কারণ একটি নতুন ছেলের কাছ থেকে এত স্বচ্ছ চিন্তাভাবনা প্রত্যাশিত ছিল না। কিন্তু যখন তার পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো, তখন ধীরে ধীরে ফলাফল সামনে আসতে লাগলো। যে প্রজেক্ট বারবার ব্যর্থ হচ্ছিল তা এখন সঠিক দিকে এগোতে লাগলো এবং টিমের আস্থা ফিরে এলো। নিলয় দিন রাত সেই প্রজেক্টে লেগে থাকলো এবং নিজের সবটুকু শক্তি সেখানে নিয়োগ করল। কিছু সময়ের মধ্যেই সেই প্রজেক্ট সফল হলো এবং কোম্পানির বিশাল মুনাফা হলো, যা সবার নজর নিলয়ের দিকে ফিরিয়ে দিল। এখন সে শুধু একজন কর্মচারী থাকল না, বরং কোম্পানির জন্য একজন অপরিহার্য মানুষ হয়ে উঠল। সে পদোন্নতি পেল এবং তার দায়িত্ব বাড়িয়ে দেওয়া হলো, কিন্তু তার ভেতরে সেই সারল্য ও একাগ্রতা বজায় থাকল। সে প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে থাকল এবং ধীরে ধীরে তার পরিচিতি কোম্পানির বাইরেও তৈরি হতে লাগল। সময় দ্রুত অতিবাহিত হতে লাগল এবং নিলয় একের পর এক সাফল্য অর্জন করতে থাকল, যেন এখন তার সামনে পথ পরিষ্কার ছিল। তার পরিশ্রম ও দূরদর্শিতা তাকে সেই অবস্থানে পৌঁছে দিল যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে। কয়েক বছর পর সেই ছেলেটি, যে কখনো রাস্তায় ডাব বিক্রি করত, এখন একটি বড় কোম্পানির উচ্চ পদে আসীন। তারপর একদিন এমন এলো যখন পুরো কোম্পানি একটি বড় সিদ্ধান্ত নিল, যা সব কিছু বদলে দিল। এপেক্স ইন্টারন্যাশনালের বোর্ড একজন নতুন সিইওর নাম ঘোষণা করল এবং সেই নাম ছিল নিলয় শর্মা। এই খবর পুরো বিজনেস মহলে ছড়িয়ে পড়ল এবং প্রত্যেকে এই নতুন সিইও সম্পর্কে জানতে চাইল। নিলয় এখন সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে কখনো সে শুধু স্বপ্ন দেখত, কিন্তু নিজের পরিশ্রমে তার সত্যি করে দেখিয়েছে। তার সিদ্ধান্ত হতো নিখুঁত এবং তার চিন্তাভাবনা ছিল সুদূর প্রসারী, যার ফলে কোম্পানি দ্রুত উন্নতি করতে লাগল। অন্যদিকে ইশিকা চৌধুরীর অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল এবং কোম্পানি এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। প্রতিটি মিটিংয়ে চাপ বাড়ছিল এবং প্রতিটি সিদ্ধান্ত এখন অনেক ভেবেচিন্তে নিতে হচ্ছিল। অবশেষে সেই দিনটি এসেই গেল যখন ইশিকাকে এপেক্স ইন্টারন্যাশনালের অফিসে যেতে হলো। সেই শেষ আশার আলো হিসেবে সে তার গাড়ি থেকে নামল এবং সামনে দাঁড়িয়ে থাকা বিশাল অট্টালিকার দিকে তাকিয়ে রইল, যেখানে তার ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছিল। অফিসের ভেতরের সবকিছু ছিল সুশৃঙ্খল, প্রফেশনাল ও নিখুঁত, যা এই কোম্পানির শক্তি প্রকাশ করছিল। ইশিকাকে মিটিং রুমে বসানো হলো এবং তাকে জানানো হলো যে সিইও কিছুক্ষণের মধ্যেই আসবেন। তার হৃদস্পন্দন প্রথমবার কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ সে হার মানার পাত্রী ছিল না। সে চেয়ারে বসে দরজার দিকে তাকিয়ে থাকল, যেখান থেকে এখন তার ভাগ্য ভেতরে আসতে চলেছে। ঘরে মৃদু স্তব্ধতা ছিল এবং প্রতিটি সেকেন্ড তার কাছে ভারী মনে হচ্ছিল, যেন সময়ও তার পরীক্ষা নিচ্ছে। তারপর হঠাৎ দরজা খুলল এবং ভেতরে আসা কদমের আওয়াজ পরিবেশ পুরো বদলে দিল। ইশিকা চৌধুরী দরজার দিকে তাকালো এবং পরের মুহূর্তেই তার মুখ পুরোপুরি স্থির হয়ে গেল। ঘরে প্রবেশ করল এক মার্জিত ব্যক্তিত্ব, শান্ত চলন এবং মুখে সেই স্থিরতা যা শুধু সিদ্ধান্ত গ্রহণকারীদের মধ্যেই থাকে। তিনি আর কেউ নন, স্বয়ং নিলয় শর্মা, সেই ছেলেটি যাকে কখনো রাস্তার ধারে সে অবজ্ঞা করেছিল। ইশিকা কয়েক সেকেন্ড তাকে চিনতেই পারল না, যেন তার মস্তিষ্ক সেই সত্যটি গ্রহণ করতে সময় নিচ্ছিল। কিন্তু যখনই সে উপলব্ধি করল, তার চোখে বিস্ময় স্পষ্ট হয়ে উঠল। নিলয় সরাসরি নিজের চেয়ারের দিকে এগিয়ে গেল এবং কোনো তাড়াহুড়ো ছাড়াই বসল, যেন এসব তার জন্য স্বাভাবিক। সে একবার ইশিকার দিকে তাকালো এবং ফাইল খুলে মিটিং শুরু করার ইশারা করল। ঘরে উপস্থিত বাকি সবাই পেশাদার ছিল, কিন্তু সেই মুহূর্তে বাতাসের ভার বদলে গেল। ইশিকা নিজেকে সামলানোর চেষ্টা করল এবং মুখে সেই পুরনো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করল। সে ধীরে ধীরে ফাইল খুলল এবং নিজের কোম্পানির অবস্থা ও প্রস্তাব বোঝাতে শুরু করল। তার কণ্ঠ স্থির ছিল, কিন্তু ভেতরে ভেতরে সে সেই সত্যের মুখোমুখি হয়ে কেঁপে উঠেছিল, যা তার সামনে বসেছিল। নিলয় পূর্ণ শান্তিতে তার প্রতিটি কথা শুনছিল এবং মাঝে মাঝে নোট নিচ্ছিল, যেন এটি একটি স্বাভাবিক বিজনেস মিটিং। তার মুখে কোনো বিশেষ ভাব ছিল না, না ছিল কোনো পুরনো কথার প্রভাব, ছিল শুধু এক প্রফেশনাল দৃষ্টিভঙ্গি। ইশিকা তার কথা শেষ করল এবং শেষে বলল যে এই ডিল উভয় কোম্পানির জন্যই লাভজনক হবে। সে আশাভরা চোখে নিলয়ের দিকে তাকালো, যেন এখন সিদ্ধান্ত তারই হাতে। রুমে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো এবং প্রত্যেকে সেই জবাবের অপেক্ষায় ছিল, যা সব কিছু ঠিক করে দেবে। নিলয় ধীরে ধীরে তার ফাইল বন্ধ করল এবং প্রথমবার সরাসরি ইশিকার চোখের দিকে তাকালো। তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কিন্তু ছিল এক গভীরতা যা অনেক কিছু বলছিল। সে শান্ত কণ্ঠে বলল,
আপনার প্রেজেন্টেশন পরিষ্কার এবং আপনার প্রয়োজনও বোঝা যাচ্ছে। ইশিকা হালকা মাথা নাড়ল, কিন্তু তার নজর তখনও নিলয়ের উপর স্থির ছিল। তার মনে হচ্ছিল যেন এটি শুধু একটি বিজনেস মিটিং নয়, বরং অন্য কিছুও নির্ধারিত হতে চলেছে। নিলয় আরও বলল, কিন্তু যে কোনো ডিলের সিদ্ধান্ত শুধু প্রয়োজনের উপর নয়, বরং আস্থার উপরও নির্ভর করে। তার এই কথা শুনে রুমে হালকা উত্তেজনা ছড়িয়ে পড়ল এবং ইশিকা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে বলল, আমাদের কোম্পানি সবসময় নিজের প্রতিশ্রুতির প্রতি দায়বদ্ধ থেকেছে এবং আমরা এবারও তাই করব। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু ভেতরে কোথাও একটা অস্বস্তিও ছিল। নিলয় হালকা হাসল, যেন সে কিছু মনে করছে, কিন্তু তা প্রকাশ হতে দিল না। তারপর সে বলল, প্রতিটি মানুষ এবং প্রতিটি কোম্পানির আসল পরিচয় কঠিন সময়েই সামনে আসে। এটি শুনে ইশিকার মাথায় হঠাৎ সেই পুরনো মুহূর্তটি ভেসে উঠল, যখন সে রাস্তায় দাঁড়ানো এক ছেলেকে অবজ্ঞা করেছিল। সে 1 সেকেন্ডের জন্য নজর নিচু করল, যেন সে সেই স্মৃতি থেকে বাঁচতে চায়। রুমের পরিবেশ এখন পুরোপুরি বদলে গিয়েছিল, এবং এটি শুধু একটি ডিলের আলাপচারিতা ছিল না, এটি ছিল দুটি ভিন্ন জগতের সংঘাতের মুহূর্ত, যেখানে সময় দুজনকে বদলে দিয়েছে। নিলয় তার চেয়ার থেকে কিছুটা সামনে ঝুঁকে বলল, সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে একটি বিষয় পরিষ্কার করতে হবে। তার কণ্ঠস্বর এখনও শান্ত ছিল, কিন্তু তাতে এক বিশেষ ওজন ছিল যা সরাসরি হৃদয়ে পৌঁছায়। ইশিকা কিছু না বলে তার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগল যে সে আর কি বলবে। তার জন্য প্রতিটি সেকেন্ড এখন ভারী হয়ে উঠছিল, কারণ এটি শুধু ব্যবসা নয়, তার পরিচয়ের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। নিলয় ধীর স্বরে বলল, আজও আমি সেই একই মানুষ যে নিজের কাজের মূল্য জানে এবং তার সম্মান করতেও জানে। সে এক মুহূর্ত থেমে ইশিকার চোখের দিকে তাকালো এবং পরিবেশ পুরোপুরি স্থির হয়ে গেল। ইশিকা চৌধুরীর শ্বাস হালকা দ্রুত হয়ে গেল, যেন সে প্রথমবার কোনো উত্তরের অপেক্ষায় আছে। রুমে বসা বাকিরাও চুপ ছিল, কারণ তারা বুঝতে পারছিল যে এটি শুধু একটি ডিলের কথা নয়, এটি ছিল সেই মুহূর্ত যেখানে সিদ্ধান্তের চেয়েও মানুষের চিন্তা ও পরিচয় সামনে আসতে চলেছিল। নিলয় ধীরে ধীরে তার চেয়ারে সোজা হয়ে বলল, যে কোনো চুক্তির আগে একটি জিনিস জরুরি, আর তা হলো সম্মান। তার কণ্ঠ শান্ত ছিল, কিন্তু প্রতিটি শব্দে এত ওজন ছিল যে কেউ তা এড়িয়ে যেতে পারে না। ইশিকা তার কথা মন দিয়ে শুনল এবং প্রথমবার সে মাঝপথে কথা না বলে কারো পুরো কথা মেনে নিল। তার মুখে এখন আগের মতো অহংকার ছিল না, বরং একটি সত্যকে বোঝার চেষ্টা দেখা হচ্ছিল। নিলয় আরও বলল, টাকা সবকিছু নয়, এবং প্রতিটি মানুষের মূল্য শুধু তার স্ট্যাটাস দিয়ে নির্ধারণ করা যায় না। এটি শুনতেই ইশিকার দৃষ্টি কিছুটা অবনত হল, যেন সে তার পুরনো ব্যবহারের কথা মনে করছে। তার মাথায় সেই একই রাস্তার মুহূর্তটি ঘুরে এলো, যখন সে বিনা চিন্তায় কাউকে ছোট ভেবেছিল। সে এখন বুঝতে পারছিল যে আসল শক্তি শুধু শীর্ষে থাকাতে নয়, বরং সঠিক পথে থাকাতে হয়। কয়েক সেকেন্ড রুমে নীরবতা থাকল এবং তারপর ইশিকা ধীরে ধীরে বলল, হয়তো আমি কিছু কথা বুঝতে দেরি করে ফেলেছি। তার কণ্ঠস্বর আগের চেয়ে আলাদা ছিল, তাতে এখন অহংকার নয়, বরং এক প্রকার স্বীকারোক্তি ছিল। সে আরও বলল, আমি সবসময় সবকিছু নিজের নিয়ন্ত্রণে দেখেছি, কিন্তু আমি মানুষের আসল মূল্য বুঝিনি। এটি শুনেই রুমে বসা লোকজনও একে অপরের দিকে তাকাতে লাগল, কারণ এটি ছিল এক পরিবর্তন। নিলয় কোনো প্রতিক্রিয়া ছাড়াই তার কথা শুনল এবং হালকা মাথা নাড়ল। তার মুখে জয়ের কোনো উল্লাস ছিল না, বরং ছিল এক ভারসাম্য যা তাকে আলাদা করে চিনিয়ে দেয়। ইশিকা তার ফাইল বন্ধ করতে করতে বলল, আমি এই ডিলের জন্য এসেছিলাম, কিন্তু আজ আমি আরও কিছু বুঝতে পেরেছি। সে সরাসরি নিলয়ের দিকে তাকালো এবং প্রথমবার তার দৃষ্টিতে সমমর্যাদার ভাব ছিল। নিলয় কয়েক সেকেন্ড ভাবল এবং তারপর শান্ত স্বরে বলল, ব্যবসায় সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, বরং ভারসাম্য দিয়ে নেওয়া হয়। সে ফাইল খুলল এবং ডিলের পয়েন্টগুলো আরও একবার মনোযোগ দিয়ে দেখল। রুমে আবার চাঞ্চল্য শুরু হলো, কিন্তু এখন পরিবেশ আগের মতো ছিল না। সবকিছু বদলে গিয়েছিল। এখন এটি শুধু একটি সমঝোতা ছিল না, বরং দুই চিন্তার মাঝে এক নতুন ভারসাম্য তৈরি হচ্ছিল। নিলয় অবশেষে বলল, এই ডিলটি হতে পারে, কিন্তু কিছু শর্তের সাথে, যা উভয়ের জন্যই জরুরি হবে। ইশিকা তৎক্ষণাৎ মাথা নাড়ল, কারণ এখন তার কাছে এটি শুধু মুনাফা নয়, বরং বিশ্বাসের প্রশ্ন ছিল। কিছুক্ষণ পর মিটিং শেষ হলো এবং সবাই রুম থেকে বেরিয়ে যেতে লাগল, কিন্তু ইশিকা সেখানে কয়েক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। সে আরও একবার পেছনে ফিরে নিলয়ের দিকে তাকালো, যেন সে কিছু বলতে চায়। নিলয় নিজের ফাইলে ব্যস্ত ছিল, কিন্তু সে হালকা মাথা তুলে তার দিকে তাকালো। দুজনের নজর মিলল এবং এইবার সেই দৃষ্টিতে না ছিল কোনো অহংকার, না কোনো অভিযোগ, ছিল শুধু উপলব্ধি। ইশিকা কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু তার পদক্ষেপ ছিল আগের চেয়ে হালকা, যেন সে তার ভেতরের এক বোঝা সেখানেই ফেলে দিয়ে গেছে এবং এখন সে নতুন কিছু শুরু করতে যাচ্ছে। বাইরে সেই একই শহর ছিল, সেই একই ভিড়, সেই একই ছুটন্ত জীবন,
কিন্তু ইশিকার নজর বদলে গিয়েছিল। এখন সে মানুষকে ভিন্ন দৃষ্টিতে দেখছিল, যেন প্রথমবার সে আসল পৃথিবীটাকে বুঝতে পেরেছে। অন্যদিকে নিলয় তার কেবিনে দাঁড়িয়ে জানালা দিয়ে শহরের দিকে তাকিয়েছিল। সে সেই একই ছেলে ছিল, কিন্তু এখন তার পরিচয় বদলে গেছে এবং তার চিন্তাধারা আরও শক্তিশালী হয়েছে। সে মৃদুস্বরে নিজেকে বলল, সময় সবাইকে তার সঠিক স্থান দেখিয়ে দেয়, শুধু প্রয়োজন ধৈর্য ও পরিশ্রমের। আর এভাবেই দুটি আলাদা জগতের কাহিনী এমন এক মোড়ে শেষ হল, যেখান থেকে প্রকৃত উপলব্ধির শুরু হয়। এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি যে মানুষের আসল পরিচয় তার টাকা দিয়ে নয়, বরং তার ব্যবহার ও পরিশ্রম দিয়ে হয়। সময় যে কোনো সময় যে কোনো মানুষের দাপট বদলে দিতে পারে, তাই কাউকে ছোট মনে করা সবচেয়ে বড় ভুল। আপনি বলুন, আপনি যদি ইশিকার জায়গায় হতেন, তবে কি আপনিও সেই সময় তেমনটাই করতেন, নাকি নিলয়ের মতো শান্ত থেকে নিজের কাজ ও পরিশ্রম দিয়ে জবাব দিতেন? আপনার চিন্তা কি বলে? যদি আপনার এই সত্য ও হৃদয়স্পর্শী কাহিনী পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমরা এভাবেই শক্তিশালী কাহিনী আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ।